আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। আমরা বিগত কয়েকদিন ধরে থিওরি এবং প্র্যাকটিক্যাল আলোচনা করছি। ডিজেল ইঞ্জিনের ফুয়েল ফিড সিস্টেম থেকে শুরু করে আমাদের পুরো এফআইপি ইঞ্জেক্টর সমস্ত কিছু আমরা আলোচনা করছি। কিন্তু এখন মডার্ন ভেহিকেলে আমরা একটা নতুন সিস্টেম অ্যাডপ্ট করেছি, যেটার নাম হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম, বা যেটাকে আমরা সংক্ষেপে সিআরডিআই বলে থাকি। কি বললাম? সিআরডিআই। আজকের ক্লাসটাতে তোমাদেরকে আমি পড়ানোর সাথে সাথে কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যে জিনিসটা তোমরা বইতে পাবে না। সুতরাং খাতা পেনটা খুব একদম কাছে রাখো, এবং যা যা এখানে দেখতে পাবে সেগুলো একটু নোট করার চেষ্টা করবে। ঠিক আছে? বইতে আছে, আমি বলছি না যে বইতে নেই, কিন্তু বইয়ের বাইরেও কিছু জিনিস আছে, আমি যেগুলো বলবো সেটাকে নোট করবে। কিছু জিনিস এখানে দেখাবো, সেটাকেও একটুখানি নোট করে রাখবে। তারপরে আমি এর আরো ডিটেলে অ্যানিমেশন বা এই জিনিসগুলো আরো ভালো করে বুঝিয়ে দেবো, যাতে কোনো রকম কোনো কনসেপশন ক্লিয়ার, মানে কোনো ডাউট না থাকে, পুরোপুরি কনসেপশনটাকে ক্লিয়ার করতে পারো। তার জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শোনো। যেখানে যেখানে দরকার তোমার মনে হবে যে এটা আমাকে নোট করে রাখতে হবে, সেটা কিন্তু নোট করে রাখো। তারপরে যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করো, আমি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। এখন এই সিআরডিআই সিস্টেম, যেটা অর্থাৎ কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম, এই সিস্টেমটার কেন আমরা নিয়ে এলাম, তার প্রধান কি কারণ আছে, এবং আগের সিস্টেমের সাথে এই সিস্টেমটার পার্থক্যটাই বা কি আছে, এই দুটো বিষয়ে সবার প্রথম মাথার মধ্যে ঘুরঘুর করবে। প্রথম জিনিসটা কি না, আমরা এর আগে পর্যন্ত অর্থাৎ সিআরডিআই সিস্টেমের আগে পর্যন্ত আমরা যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা আমরা প্র্যাকটিক্যাল করে এলাম, বা আমরা থিওরি পড়ে এসেছি বা জেনেছি যেটা সম্বন্ধে, সেটা ছিল কি ইন্ডিভিজুয়াল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ছিল। বা সেখানে আমরা কি বলছিলাম না, একটা পাম্পের মাধ্যমে ফুয়েলটা ডাইরেক্টলি আমার ইঞ্জেক্টরে আসছিল। এবারে ধরো যদি একটা পাম্প থাকে, তার যদি ইনলাইন হয় তাহলে পাঁচটা ওখানে প্লাঞ্জার ছিল। ডিস্ট্রিবিউটর হলে একটা পাম্প থেকে ডিস্ট্রিবিউট করছি আমি, চারটে সিলিন্ডার হলে চারটে ইঞ্জেক্টর আমি ডিস্ট্রিবিউট করছি। ইনলাইন হলে যদি 4 সিলিন্ডার ইনলাইন হয় তাহলে চারটে সিলিন্ডারে আলাদা করে যাচ্ছিল, অর্থাৎ আলাদা আলাদা পাইপে করে ব্যাপারটা যাচ্ছিল, এবং তারপরে সেখানে ইঞ্জেকশনটা হচ্ছিল। এখন এখানে যে ইঞ্জেকশনটা হচ্ছিল, এই ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ডিজেল ইঞ্জিনে ডিজেলটাকে স্প্রে করছিলাম, অ্যাটমাইজড ফরমেশনে স্প্রে হচ্ছিল। তার জন্য যে কনসার্ন যে প্রেসারটা দরকার ছিল সেটা আমরা নির্দিষ্ট এফআইসি থেকে পাচ্ছিলাম। সেটা ডিস্ট্রিবিউটর টাইপই হোক বা সেটা ইনলাইন হোক, আমরা সেখান থেকে ফুয়েলটাকে প্রেসারাইজড করে কোথায় পাঠাচ্ছিলাম? ইঞ্জেক্টর। ইঞ্জেক্টর কি করছিল না, সেই ডিজেলটাকে স্প্রে করছিল। স্প্রে করার পর তারপরে সেই ডিজেলটা কি করছিল, কম্প্রেস হট এয়ারের সাথে সংস্পর্শে এসে সেটা কম্বাসন হচ্ছিল, তার ইগনিশন হয়ে তার কম্বাসন হচ্ছিল, এবং সেখান থেকে হিট এনার্জিটা আমরা পাচ্ছিলাম, এবং সেই হিট এনার্জিটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা ডিজেল ইঞ্জিনটার রান করছিলাম, বা সেটার যে পারপাস আছে সেই পারপাসটা আমরা সার্ভ করছিলাম। এখন ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা বেসিক্যালি বলে থাকি, যে ডিজেল ইঞ্জিন হলো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ সিআই ইঞ্জিন। যেহেতু এটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, তার ফলে কি হচ্ছে না, এখানে ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা অনেক বেশি। আমরা এর আগে আলোচনা করে নিয়েছিলাম, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ডিজেল ইঞ্জিনের বেশি পেট্রোল ইঞ্জিনের থেকে। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বেশি হচ্ছে, এবং সেখানে কম্প্রেসড হট এয়ারের উপর ডিজেলটাকে আমি যখন স্প্রে করছি, সেখানে যে ব্লাস্টিং হচ্ছে বা যে এক্সপ্লোশনটা হচ্ছে, সেই এক্সপ্লোশনের জন্য একটা নকিং বা একটা নয়েজ বা একটা ঝাঁকুনি হচ্ছে। শুধু তাই নয়, তার সাথে সাথে কি হচ্ছে না, আমার ইঞ্জেকশনের জন্য সব ফুয়েলটা অ্যাট এ টাইমে আমার কিন্তু বার্ন হচ্ছে না। অর্থাৎ যখনই হটের উপর কিছুটা স্প্রে হলো, বার্ন হয়ে গেল, বাকি ফুয়েলটা কিন্তু বার্ন হলো না, কিন্তু আনবার্ন ফুয়েল থেকে যাচ্ছে। কখনো কখনো কন্টিনিউয়াস বার্নিং হতে 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 সে কিছু নকিং বা প্রি ইগনিশন বা এর সাথে কিছু হিট রাইজিং এর একটা কিছু ব্যাপার আসছিল। যে জিনিসগুলো কি করছে না, আমার ইঞ্জিনের যেমন একটা অস্থিরতা সৃষ্টি করছে, ইঞ্জিনের নকিং হচ্ছে, নয়েজ হচ্ছে কন্টিনিউয়াস। একটা ডিজেল ইঞ্জিন একটা পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, আর একটা পেট্রোল ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে থাকবে, দুটোর মধ্যে কিন্তু প্রচন্ড নয়েজ পাবে ডিজেল ইঞ্জিন থেকে। তাহলে এই যে নয়েজ, আওয়াজ, আওয়াজটা কিন্তু আমাদের একটা অস্বস্তির বিষয়। বা এই আওয়াজটা থাকলে আমরা কন্টিনিউয়াসলি একটা কনস্ট্যান্ট আওয়াজের মধ্যে কাজ করতে থাকলে, বা তুমি ধরো একটা গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছ, কন্টিনিউয়াসলি একটু জোরে আওয়াজ হয়, তুমি বেশিক্ষণ তোমার মধ্যে একটা কানের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়। বা সেটা আমরা রাস্তা পথে ঘাটে যখন যাচ্ছি, দেখবে একটা খুব জোরে কেউ যে সাইলেন্সার পাইপটা খুলে মোটরসাইকেল চালা, কিরকম একটা অস্বস্তি হয়।
তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখনকার সমাজে থাকতে গেলে আমাকে মিনিমাইজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। এটা গেল একটা সেকেন্ডারি পার্ট। প্রাইমারি পার্টটা কি? প্রাইমারি হচ্ছে যে আমার ফুয়েলটা সঠিকভাবে যদি বার্ন না হয় তাহলে কি হবে, আমার দুটো লস হবে। একটা কি লস হবে না, আমি যদি যে ফুয়েলটাকে ডিজেল ইঞ্জিনের মধ্যে আমি স্প্রে করছি, ধরো আমি 10 মিলিলিটার ডিজেল আমি স্প্রে করলাম, তার মানে কি হচ্ছে 10 মিলিলিটার ডিজেলটাকেই আমি চাইছি তার যে ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ সেটা পুড়ে গিয়ে যাতে সেখান থেকে টোটাল হিট এনার্জিটাকে আমি কালেক্ট করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে 8 ml পুড়লো, 2 ml সেটা হচ্ছে বাতাসের সাথে বাইরে বেরিয়ে গেল, আনবার্নড অবস্থায় বেরিয়ে গেল, বা 1 ml আনবার্নড হয়ে বেরিয়ে গেল। কি হবে সেটা, সেটা আমার লস, যেমন হচ্ছে ফুয়েল লসের সাথে সাথে কি করছে, ওই আনবার্ন ফুয়েলটা পলিউটেন্ট হিসাবে আমার অ্যাটমসফিয়ারে পলিউশন তৈরি করছে। এটা একটা প্রবলেম। সেকেন্ড থিং হচ্ছে কি না, আমার এই যে ডিজেল ইঞ্জিনটা যখন আমার অ্যাটোমাইজড ফরমেশনে ডিজেলটাকে আমি স্প্রে করছি, তখন এই অ্যাটোমাইজড হওয়ার জন্য যে রিকোয়ার্ড প্রেসারটা থাকছে সেই প্রেসারটা যদি একটু আনইভেন হয়ে যায় তাহলে কি হবে না, আমার পলিউটেন্টের সংখ্যাটা অনেক বাড়া কমা কমবে। কেন কি না, আমরা এখানে যখন ডিজেল ইঞ্জিনটাকে কম্প্রেশন ইঞ্জিন হিসেবে ব্যবহার করছি তখন কি হচ্ছে না, আমরা সাকশনের সময় কেবলমাত্র এয়ারটাকে সাকশন করছি। সেই এয়ারের সাথে আমার নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, ভেরিয়াস টাইপস অফ গ্যাস কিন্তু আমার সিলিন্ডারের মধ্যে ঢুকছে। এবারে যখন সেটাকে আমি সম্পূর্ণরূপে কম্প্রেস করছি, কম্প্রেস করার পর সেটাকে উপর যখন ডিজেলটাকে স্প্রে করছি তখন কি হচ্ছে না, ওখানে একটা পলিউটেন্ট গ্যাস তৈরি হচ্ছে, যে গ্যাসটা কিছু সামথিং বিষাক্ত টাইপের থাকছে, যেখানে আমরা বলছি নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড নক্স ফরমেশন হচ্ছে, সালফার অ্যান্ড তার সালফারের অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। এই ধরনের ভেরিয়াস একটা গ্যাসিয়াস ফরমেশন তৈরি হয়ে গিয়ে সেটা এক্সজস্টের মাধ্যমে বাইরে বেরিয়ে গিয়ে বাতাসের সাথে মিশছে। এখন এই যে বাইরে বাতাসের সাথে মিশছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এক্সজস্ট ম্যানিফোল্ড যেটা আছে সেই ম্যানিফোল্ডে আমরা, বা এক্সজস্ট যে পাইপ আছে সেখানে আমরা কিছু ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগাচ্ছি, মানে সিস্টেম লাগাচ্ছি, যার মাধ্যমে আমরা এই বিষাক্ত গ্যাসগুলোকে আমরা যাতে আলাদা করে মিনিমাইজ করে যাতে কিছুটা ক্লিন এনভায়রনমেন্টের উদ্দেশ্যে একটুখানি তাকে রিডিউস করতে পারে, তো এমিশন যেটা আছে এমিশনটাকে যাতে কিছুটা কন্ট্রোল করতে পারে, সেটা যেমন একটা পদ্ধতি আছে। তার সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে কি, যে আমাদের যে পলিউশন নর্মসে যে যে প্যারামিটার গুলো বলে দেওয়া আছে, প্যারামিটারের মধ্যে কি কি আছে পলিউশন নর্মসে বলা আছে, যে আমাদের বাতাসে ইঞ্জিন থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কার্বন মনোক্সাইড, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পার্টিকুলেট ম্যাটার, মানে যেখানে হচ্ছে যে ম্যাটার গুলো কি হচ্ছে একটা কণার ছোট ছোট ক্ষুদ্রকায় কণার পার্টিকুলেট ম্যাটার হিসেবে থাকে, পিএম বলেছে যেটাকে, অতি সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কণা থাকে যেটা ওখান থেকে তৈরি হচ্ছে ডিউ টু এক্সপ্লোশন, ওখান থেকে তৈরি হয়। তো সেটাকে কন্ট্রোল করতে হবে, একটা নির্দিষ্ট মাত্রা বলেছে, তার বেশি হলে এটা হবে না। নেক্সট হচ্ছে তোমার নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড কত বেরোবে সেটা দেখতে হবে। এই ধরনের কিছু জিনিস ওখানে বলে দেওয়া থাকে, হাইড্রোকার্বন কত বেরোবে, এইচসি কত বেরোবে, এই ব্যাপারে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। সেটা BS1, BS2, BS3, BS4, BS5, BS6 এইভাবে করে কিন্তু পুরো জিনিসটা বলে দেওয়া আছে কত হবে। BS1 যখন 1990 সাল থেকে এটা নিয়ে আলোচনা চলছিল, 99 সাল থেকে অ্যাকচুয়ালি এগুলো এসছে, BS1, BS2, BS3 গুলো, মানে প্রায় 2000 সাল থেকে আমরা এগুলোকে সিস্টেমে দেখতে পাচ্ছি। তো আজকে ধরো 21 বছর হয়ে গেল, আমরা কিন্তু এখন BS6 এসে দাঁড়িয়ে আছি। তো এই যে BS6 ফর্মুলা যেটা বলছি বা BS6 জিনিসটা কি, এই ব্যাপারে আমরা যখন আলাদা করে পলিউশন নর্মস নিয়ে আলোচনা করব তখন তোমাদেরকে বলবো, কিন্তু আলটিমেটলি ওভারঅল একটা আইডিয়া যদি পেতে হয় তাহলে তোমাদেরকে জেনে রাখতে হবে যে এইগুলো হলো আমার ইঞ্জিন থেকে যে এক্সজস্ট গ্যাসটা বেরোচ্ছে, সেই এক্সজস্ট গ্যাসের মধ্যে যে যে ম্যাটার গুলো আছে বা যে যে গ্যাসগুলো আছে তার মাত্রা কতটা থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা স্টেজে বলে দেওয়া আছে। বেসিক্যালি আমরা চারটে জিনিসকে দেখি, একটা হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড যেটাকে বলা হচ্ছে NOx, একটা হচ্ছে হাইড্রোকার্বন যেটা হচ্ছে HC, যেটা হচ্ছে আনবার্ন ফুয়েল থেকে বেরোচ্ছে, থার্ড যেটা আসছে সেটা হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড, আর একটা ফোর্থ আসছে কি না যেটা হলো তোমার PM বা পার্টিকুলেট ম্যাটার। তাহলে এই চারটে ছাড়াও আছে সালফার ডাইঅক্সাইড কতটুকু থাকবে, মানে এই ধরনের অনেক কিছু প্যারামিটার কিন্তু এর মধ্যে দেওয়া থাকে। তো এখন এই যে
BS1, BS2, BS3, BS4, BS5, BS6 পর্যন্ত যে স্টেজগুলো করা আছে, এখানে কিন্তু বলে বলে দেওয়া আছে যে তোমার এক্সজস্ট গ্যাসে BS1 এর যে মাত্রাটা ছিল BS2 তে তার থেকে কমেছে। অর্থাৎ BS1 এ যদি আমার বলা ছিল, আমি এই মুহূর্তে আমাকে ডেটাটা নিয়ে আমি বলছি, ধরো যে আমার বলে দেওয়া আছে যে এখানে NOx হতে হবে 2%, PM হতে হবে 1%, কার্বন ডাইঅক্সাইড হতে হবে 0.5%, সালফার ডাইঅক্সাইড হতে হবে তোমার 0.3%, এরকম বলা ছিল। BS2 তে দেখা যাচ্ছে ওটাকে আর একটু কমে গেল, মানে আরো আমি চেক করছি পলিউশনটাকে, BS3 তে আরো কমলো, BS4 এ আরো কমছে, BS5 এ আরো কমছে, BS6 এ আরো কমছে। এবার তোমাকে সরকার একটা ডেটা দিয়ে বলে দিচ্ছে যে তোমার ধোঁয়ার মধ্যে এই জিনিসগুলো এত মাত্রায় থাকলে তবে তোমার গাড়িটা আমি চলতে দেবো, না চলতে দেবো না। এখন এই যে ধোঁয়াতে যে পলিউটেন্ট গুলোকে কমানোর জন্য তাদের বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্ট গুলো লাগিয়েও আমাকে কিন্তু দেখছি যে আমি পলিউশনটাকে কন্ট্রোল করতে পারছি। তাহলে পলিউশনটাকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে না, আমার ইঞ্জিনের যে ফুয়েল ফিড সিস্টেম আছে বা ফুয়েল ইনজেকশন সিস্টেম যেটা আছে, সেই ফুয়েল ফিড সিস্টেম বা ফুয়েল ইনজেকশন সিস্টেমেরও কিছু আমাকে রদবদল করতে হবে। অর্থাৎ আমি যে বেসিক কনভেনশনাল সিস্টেম অনুযায়ী যে ইঞ্জিনটাকে চালাচ্ছিলাম, অর্থাৎ BS3 পর্যন্ত যে প্যাটার্নে ইঞ্জিনটা চলছিল, সেই প্যাটার্ন কিন্তু BS4 এ এসে আর চলছে না। তখন কি হচ্ছে না, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বিশেষ করে কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে আমাদেরকে কিছু মডিফিকেশন করতে হচ্ছে। মডিফিকেশন এর প্রথম যে ধাপটা, সেটা হলো প্রত্যেকটা ইনজেক্টরে ইকুয়াল প্রেসারে ডিজেলটা যদি আমি পাঠাতে পারি এবং সেই ডিজেলটা যদি ইকুয়াল অ্যামাউন্ট এবং ইকুয়াল প্রেসারে আমি যদি স্প্রে করতে পারি, তাহলে দেখা যাবে কি আমার কম্বাসনটা অনেক বেটার হচ্ছে এবং আমার পলিউটেন্টের মাত্রাটা কমছে। এটা একটা গেল কারণ। সেকেন্ড দিকটা কি হচ্ছে না, আমি যদি মাল্টিপল ইনজেকশন করতে পারি, অর্থাৎ অ্যাট এ টাইমে পুরো ডিজেলটাকে না স্প্রে করে যদি আমি স্প্রে প্যাটার্নটাকে মাল্টিপল ইনজেকশনে ভাগ করতে পারি, অর্থাৎ আমি ইনজেকশন 10 ml করব, কিন্তু সেটাকে আমি 4টে ভাগে, 5টা ভাগে বা 8টা ভাগে ভেঙে দিচ্ছি। আমি তোমাদেরকে লেটেস্ট সেদিন দেখিয়েছিলাম 5 টাইম ইনজেকশন দেখিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে এখন যেটা লেটেস্ট একদম ইঞ্জিন আছে 8 টাইম ইনজেকশন, সেটাও কিন্তু আমি তোমার দেখাবো। আমাকে ক্লাসের পরে যখন ফাঁকা টাইম থাকবে আমাকে একটু মনে করিয়ে দিও, আমি তোমাদেরকে 8 টাইম ইনজেকশন সিস্টেম যেটা আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই যে ইনজেকশন প্যাটার্নটাকে চেঞ্জ করছি, ইনজেকশন প্রেসার যেটা আছে সেটা যাতে প্রত্যেকটা ইনজেক্টরে কমন বা ইকুয়াল অ্যামাউন্টের যায়, এটাকে এনশিওর করতে গেলে আমাকে একটা নতুন পদ্ধতি বা একটা নতুন সিস্টেমকে নিয়ে আসতে হবে। এই নতুন সিস্টেমটা বেসিক্যালি BS4 থেকে চালু করা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। কমন রেল অর্থাৎ পাম্প একটা থাকবে, একটা ফুয়েল ইনজেকশন পাম্প, যেটাকে আমরা বলছি সাধারণত হাই প্রেসার পাম্প। সেই পাম্প থেকে ফুয়েলটাকে একটা নির্দিষ্ট রেলে নিয়ে আসা হবে, নির্দিষ্ট রেলে নিয়ে আসবো। তারপরে সেখান থেকে সেই রেল থেকে আমার প্রত্যেকটা ইনজেক্টরে কানেকশনটা যাবে। অর্থাৎ রেলটার মধ্যে যদি আমি প্রেসারটাকে ঠিক রাখতে পারি, তার সাথে যতগুলো ইনজেক্টর থাকবে প্রত্যেকটা ইনজেক্টরে কিন্তু ইকুয়াল প্রেসারে ডিজেলটা যাবে। আগে কি সমস্যা হচ্ছিল না, আগে যদি আমি ভেবে নিই যে ইনলাইন ফিনিশিং পাম্প, ধরো 4 সিলিন্ডার ইনলাইন আছে, তাহলে এই সিলিন্ডারটা এখানে নজলটা কাছে আছে, এটার একটু দূরে আছে, এটা তার একটু দূরে আছে, এটা একদম ধারে আছে, তাহলে এই যে পাইপগুলো তো আলাদা আলাদা ডিফারেন্স হয়ে গিয়ে যাচ্ছিল। যখন দূরে গিয়ে যাচ্ছে, যে দূরে আছে তার প্রেসারটা ন্যাচারালি কমে যাচ্ছে, যে সিলিন্ডারটা সামনে আছে তার প্রেসারটা একটু ভালো পাচ্ছে। তাহলে এই প্রবলেমটা ছিল। বা তুমি ধরো না একটা ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প আছে, ডিস্ট্রিবিউটর পাম্পটা যেখানে লাগানো আছে সেখান থেকে আমার সিলিন্ডার গুলো যাচ্ছে, ধরো 6 সিলিন্ডার ইঞ্জিন, একটা ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প দেওয়া আছে। এখন 6টা, 1 2 3 4 5 6, 1 নম্বরে যেতে আমার যে পাইপের ডিস্টেন্সটা ট্রাভেল করতে হবে, 6 নম্বরে কি সেই ডিস্টেন্সে যাবে, তার থেকে বেশি ডিস্টেন্স যাবে। তাহলে 1 নম্বর পাম্পের যে প্রেসারটা পাবো, 6 নম্বরের ইনজেক্টরে কি সেই কি প্রেসারটা পাবো, সেই প্রেসার পাবো না, কিছুটা হলো প্রেসার ড্রপ করবে। তাহলে এই যে প্রেসার ড্রপ হচ্ছে, প্রেসার ড্রপ হওয়ার জন্য কি হবে না, আমি ডিজেলটাকে ঠিক মতন করে কম্বাসন করতে পারবো না, কিছুটা হলেও আমার পুয়ার কম্বাসন হবে। তাহলে আমাকে এক্সাক্ট অ্যামাউন্টের ডিজেলটাকে এক্সাক্ট প্রেসারে অ্যাটমাইজড ফরমেশনে যদি আমি ওখানে স্প্রে না করতে পারি, তাহলে আমার ডিজেলটা কমপ্লিট কম্বাসন হবে না। কমপ্লিট কম্বাসন না হলে আমি সেখান থেকে ওভারঅল পারফরমেন্স যতটা আমার পাওয়ার কথা ছিল ইঞ্জিনের থেকে, সেই পারফরমেন্সটা আমি পাবো না।
তাহলে ইঞ্জিন এফিসিয়েন্সি, ইঞ্জিন পারফরম্যান্স এটাকে বাড়ানোর উদ্দেশ্য নিয়েই আমরা কি করেছি, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেমটাকে লাগিয়েছি। এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই। ধরো তোমরা কলেজে যেখানে আমাদের জল খাওয়ার জায়গা আছে, সেখানে তোমরা যখন জল খেতে যাও দেখবে একসাথে অন্তত 10টা ট্যাপ লাগানো আছে। 10টা ট্যাপের প্রথম ট্যাপটা যে জল প্রেসার আছে, একদম শেষের ট্যাপটাও একই প্রেসার আছে, মাঝের ট্যাপটাও একই প্রেসার আছে। এটা কিভাবে হচ্ছে না, কলটা যেখানে লাগানো আছে তার ঠিক পেছনে একটা হেডার লাগানো আছে, একটা একটা রেল লাগানো আছে, সেটা একটা মোটা পাইপে সবসময় জলটা একটা ভর্তি করা আছে। যে জলটা ওখানে যদি প্রেসারটা কমে যায় তবে কিন্তু সবকটা পাম্পের এই তোমার ট্যাপের প্রেসার কমবে, কিন্তু ওখানে যদি ভর্তি জল থাকে তাহলে তুমি যে কোনো ট্যাপ করো না কেন একই প্রেসারে জল পাবে। এই ফর্মুলাটাই আমাদের এখানে সিআরডিআই সিস্টেমে দেওয়া হয়েছে। সিআরডিআই, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম। এখন কোন গাড়িতে সিআরডিআই আছে, কোন গাড়িতে সিআরডিআই নেই, এটা কিন্তু একটা কোনো গাড়ির বা একটা ইঞ্জিনের পেছনে এটা লিখে দেওয়া থাকে। এখন এই যে সিআরডিআই কথাটা, এটা প্রথম বের করেছিল বা এরা এরা প্রথম লাগিয়েছিল যে গাড়ি কোম্পানি, তারা হচ্ছে হুন্ডাই কোম্পানি। হুন্ডাই অ্যাসেন্ট বলে একটা গাড়ি আছে, যে গাড়িতে এরা প্রথম এই সিআরডিআই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করেছিল। যদিও সিআরডিআই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 3টে কোম্পানি কেবলমাত্র এরা বাণিজ্যিকভাবে এর ব্যবহারটা করে এবং সেখান থেকে সব গাড়িতে কিনে কিনে নিয়ে যায়। 3টে কোম্পানি কি আছে না, বস বলে একটা কোম্পানি আছে যারা এর ম্যানুফ্যাকচারার, আর একটা ডেনসো বলে একটা কোম্পানি আছে, আর একটা ডেলফি বলে একটা কোম্পানি আছে। এটা টোটাল একটা কমপ্লিট কিট। বস, ডেনসো অ্যান্ড ডেলফি, এই 3টে কোম্পানি আছে যারা আমাদের দেশের যত কার ম্যানুফ্যাকচারার আছে বা আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের দিকে সিআরডি সিস্টেমটা প্রোভাইড করে থাকে। এখন টাটা মোটরস তার গাড়িতে বস দিচ্ছে না, ডেলফি দিচ্ছে না, ডেনসো দিচ্ছে, তুমি যতক্ষণ না গাড়ি কিনছো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, যে কোনো একটা কোম্পানির সিস্টেম লাগিয়েছে। আবার হুন্ডাই সে বস, ডেনসো, ডেলফির মধ্যে একটা কোন লাগাচ্ছে, ভলভো একটা তার লাগাচ্ছে, তুমি মারুতি একটা লাগাচ্ছে, মাহিন্দ্রা একটা লাগাচ্ছে। তো এই ধরনের যত কোম্পানি আছে সবাই কিন্তু নিজেরা এই সিআরডিএ সিস্টেম কেউ বানায় না। সিআরডিএ সিস্টেমটা টোটালি একটা ইনবিল্ড সিস্টেম, যেটাকে ওরা কোনো একটা কোম্পানি থেকে কিনে নিয়েছে, তারপরে তার গাড়িতে সেটা লাগাচ্ছে। কিন্তু যখন আমি এই সিস্টেমটা নিয়ে আমার গাড়িটাকে লঞ্চ করছি, তখন আমি কিন্তু বলছি আমার ইঞ্জিনটাতে সিআরডিএ আছে কি নেই। তার জন্য সবার প্রথম যে পেটেন্টটা যে পায়, অর্থাৎ সিআরডিআই সিস্টেমটার নাম কিন্তু সিআরডিআই সিস্টেম, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম। একমাত্র প্রথম যেহেতু হুন্ডাই এরাই সিআরডিআই সিস্টেমটা এনেছিল বলে, হুন্ডাই অ্যাসেন্ট গাড়ির মধ্যে, ওই জন্য ওরাই এই পেছনটাতে লেখার সুযোগ পেয়েছে, সিআরডিআই কথাটা লিখতে পারে, কারণ ওটা ওরা পেটেন্ট পেয়ে গেছে। এরপরে যারা এসছে তারা কিন্তু আর সিআরডিআই লিখতে পারছে না, তাহলে সে কি করে কাস্টমারকে বোঝাবে যে আমার গাড়িতে সিআরডিআই আছে। তার জন্য তারা একটা অন্য পদ্ধতি নিয়েছে। কিরকম পদ্ধতি, যেমন ধর টাটা মোটরস তারপরে নিয়ে এসছে, কি করেছে সে, সে বলে যে আমার গাড়ি থেকে ডাইকোর সিস্টেম, DICOR, ডাইরেক্ট ইঞ্জেকশন কমন রেল সিস্টেম, ডাইকোর, ঠিক আছে। এবারে ধরো আমার মাহিন্দ্রা, তারা নিয়ে এসছে কি, তারা নিয়ে এসছে CR4 সিস্টেম বলছে, বা তারা যেমন ভলভো তার বাসের পিছনে লেখা আছে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম, এইভাবে লেখা আছে। মাহিন্দ্রা CRDE লেখে, DE, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশনটাকে ই ভাবে ওরা টার্গেট করে, CRDE লেখে। CR4টা আবার টাটা আবার পরবর্তীকালে ছোট গাড়িগুলোতে নিয়ে এলো, CR4 বলে একটা ইঞ্জিন নিয়ে এলো, যেটা কমন রেল 4 সিলিন্ডার থেকে CR4 হিসেবে বলছে। এইভাবে এক একটা কোম্পানি সিআরডিআই কে তাদের মতন করে ডিকোডিং করে। এটা আমাদের জাস্ট গল্প ছলে আমি বলছি বলে প্রসঙ্গটা তুললাম, কিন্তু আলটিমেটলি সিস্টেম যেটা নিয়ে আমাদের পড়তে হবে সেটা হলো কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম। কমন রেল, কমনের জন্য সি, রেলের জন্য আর, ডাইরেক্ট ইঞ্জেকশনের জন্য ডাইরেক্টেড ডি, আর ইঞ্জেকশনের জন্য আই। এখন এই যে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম, এই সিস্টেমটা টোটালটাই কিন্তু কন্ট্রোলড হয় একটা ইলেকট্রনিক মডিউল দ্বারা, যেটাকে আমরা বলি ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, ইএমএস। ইএমএস যদি একটা অনেক বড় অর্থ, বা ইঞ্জিন ম্যানেজমেন্ট ইউনিট, যেটা ইএমইউ বা ইএমএস, ইএমএস এর পুরো ফর্ম হলো ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম। ই ফর ইঞ্জিন, এম ফর ম্যানেজমেন্ট, এস ফর সিস্টেম। ইএমইউ ওটাকে ইএমইউ বলে,
ইঞ্জিন ম্যানেজমেন্ট ইউনিট এটাও বলা যেতে পারে। কিন্তু ওই ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা অনেক বড় বিষয়। এর মধ্যে তোমার শুধু যে ফুয়েল সিস্টেম থাকবে তা শুধু নয়, ফুয়েল সিস্টেমটার সাথে তার ব্রেকিং সিস্টেম থাকবে, তার স্টেবিলিটি সিস্টেম যা যা আছে, আরো অনেক কিছু সিস্টেম কিন্তু ওর মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া আছে। আমাদের কাছে যেটা এখন আলোচনার বিষয় সিআরডিআই, এই সিআরডিআই সিস্টেমটাও কিন্তু কন্ট্রোল হয় ইএমএস দ্বারা। এখন ইএমএস এর একটা পার্ট আছে যেটাকে বলা হয় ইসিইউ, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল ইসিএম বা ইসিইউ, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, এর দ্বারা কিন্তু আমাদের পুরো জিনিসটা আমরা এখানে অপারেট করে থাকি। এটা কিছুই নয়, এই যে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট যেটাকে বলছি, ইসিইউ বা ইসিএম যেটাকে বলছি, এটা হলো একটা কম্পিউটারাইজড একটা তোমার সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আমরা প্রত্যেকটা জায়গা থেকে কিছু সিগন্যাল নিচ্ছি। অর্থাৎ এ কিভাবে কাজ করবে না, এর কাছে কিছু সিগন্যালের জন্য সেন্সার লাগানো আছে, সেই সেন্সার থেকে কিছু সিগন্যাল আসবে, সেই সিগন্যাল গুলোকে ইনপুট হিসাবে আসবে। ইনপুট হিসাবে কার আসবে না, ওই ইসিইউ বা ইসিএম এর মধ্যে ঢুকবে। এরা খানিকটা আমাদের হিউম্যান ব্রেনের মতো। হিউম্যান ব্রেন কিরকম, ধরো আমার এটা হিউম্যান ব্রেন, আমার হিউম্যান ব্রেনের মধ্যে কিছু সেন্সার আছে। আমাদের কটা সেন্সার আছে, বেসিক্যালি আমাদের 5টা সেন্সার আছে। কি কি 5টা সেন্সার? ধরো চোখ একটা সেন্সার, নাক একটা সেন্সার, আর কি আছে, কান একটা সেন্সার, স্যার পঞ্চেন্দ্র কি? ইয়েস সেন্সার, পঞ্চেন্দ্রিয়। তাহলে ওখানে জিভ একটা সেন্সার, আর আছে ত্বক একটা সেন্সার। এই সেন্সারের মাধ্যমে বিভিন্ন সময়ে সেন্স গুলো কোথায় যাচ্ছে না, আমার এই মাথায় যাচ্ছে। মাথাতে আমি যেভাবে সেন্স করব, তারপরে আমি কি করব না, আমি কাজ করব সেই অনুযায়ী। এবারে যে কাজটা হবে, ধরো আমি তোমাদের সাথে এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে দেখছি হঠাৎ করে আমার এই বাঁ দিকের এইখানটাতে, এই হাতের এই জায়গাটাতে একটা মশা বসেছে, আমি কিন্তু দেখিনি। আমি যে কথা বলছি দেখি এটা একটা ফুটলো কিছু, মানে ত্বক আমাকে সেন্স করছে, ওরে বাবা রে মশা বসেছে, মশা বসেছে। তোমার সঙ্গে কথা বলছি, আমার মাথায় কিন্তু সেন্সটা গেল, এখান থেকে সেন্সটা গেল এখানে যে এখানে মশা বসেছে। এবারে কি কাজ করতে হবে, ব্রেন তাকে ধার দিচ্ছে, দেখছে যে বাঁ হাতে বসে, তাহলে ডান হাতটা বলছে এটা ফাঁকা আছে, একে বলছে তুমি মুখে যেমন কথা বলছে বলে যাও, ওটা কাজ চলবে। তোমাদের সাথে আমি কথা বলবো, তোমাদের পড়াতে থাকবো, কিন্তু এই হাতটা গিয়ে এই জায়গাকে মারবে। এটা কে করলো পুরো কাজটা? আমি করিনি, আমার ব্রেন করছে। ব্রেন কিভাবে করলো না, ওকে সেন্সার থেকে সেন্স গেছে যে মশা বসেছে, আমাকে তখন এই যে হাতটা যে অ্যাকশনটা করলো, এইটা হচ্ছে অ্যাকচুয়েটরের কাজ করলো। অর্থাৎ টোটাল যে ইস্যু এবং তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের জন্য আমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে কিছু সেন্সার থাকবে আর কিছু অ্যাকচুয়েটার থাকবে। অ্যাকচুয়েটার কি কাজ করবে না, পারফর্ম করবে। সেন্সার যে সেন্সটাকে দেবে, যে ইনফরমেশনটা দেবে ইস্যুকে, ইস্যু সেই মতন প্রোগ্রামিং করা আছে যে এইটা হলে এটা করতে হবে। অর্থাৎ মশা বসলে মশাকে এভাবে মারতে হবে। মশা কেন উড়ে দিই, এই উড়ে যা উড়ে যা, যা যা কামড়াস না, বলি কি, বলি না। মাথা ওইটা জানে যে আমার এরকম কাজ নয়, মশা দেখলেই মারতে হবে। তুমি যাচ্ছ হঠাৎ করে দেখছো একটা সাপ, তুমি কি করবে, থেমে যাবে না সাপটা যাও বাবা, সাপ খুব ইন্টারেস্ট নিয়ে এগিয়ে যাবে? কি করবে, সাপ দেখলে তুমি একটু পিছিয়ে আসবে। তাহলে তোমার চোখ সেন্স করলো যে ওটা কিন্তু বিপদ, তোমাকে থেমে যেতে বললো। তারপরে পরবর্তী কাজ যেটা হবে সেটা, তাহলে এই যে থেমে গেল, তোমার পা দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে তুমি সাপটা দেখতে থেমে গেলে, পাটা কিন্তু ইনস্ট্যান্ট থেমে গেল, হঠাৎ ব্রেক করে দিল। এই যে ব্রেক করলো পাটা, এটা কিন্তু অ্যাকচুয়েটার, এই যে কাজটা হলো এটা হচ্ছে অ্যাকচুয়েটারের কাজ হচ্ছে। অর্থাৎ ইসিইউ নির্দেশ দেবে অ্যাকচুয়েটারকে, অ্যাকচুয়েটার তারপর পারফর্ম করবে। তাহলে এই যে টোটাল কর্মকাণ্ডটা, এটা সিআরডিআই সিস্টেমের ক্ষেত্রে যেমন আমাদের হিউম্যান ব্রেন কাজ করে, ঠিক সেরকম ইসিইউ ওই হিউম্যান ব্রেনের মতো কাজ করবে। এবং এখানেও আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেন্স করবার জন্য আমরা প্যারামিটার লাগিয়ে রেখেছি, ওখানে সেখানে ও সেন্স করবে, সেন্সার সেন্স করে সেই ইনপুটটা দেবে ইস্যুকে, ইস্যু সেই মতন করে আমার ইঞ্জিনটাকে অপারেট করবে। এখন কি কি সেন্সার থাকে না, সেন্সারের মধ্যে যেমন ধরো আমাদের অ্যাটমসফেরিক প্রেসার কত আছে সেটার জন্য একটা সেন্সার লাগানো আছে, অক্সিজেন কত মাত্রায় ঢুকছে ওই বাতাসের মধ্যে সেটার জন্য অক্সিজেন সেন্সার লাগিয়ে দিচ্ছে। তুমি অ্যাক্সিলারেটরে পেডালে চাপ দিচ্ছ, ড্রাইভার কতটা স্পিড চাইছে, কতটা অ্যাক্সিলারেট করতে চাইছে, তাহলে অ্যাক্সিলারেটর প্যাডেল প্রেসার সেন্সার ওখানে একটা আছে, তুমি কতটা প্রেস করতে চাইছো, কত তুমি চাইছো স্পিড নিতে চাইছো, সেটা সেন্স করছে। তোমার হচ্ছে
ওখানে ক্র্যাঙ্ক পজিশন কোনটা আছে, ক্র্যাঙ্ক শ্যাফটের একটা পজিশন আছে, সেই ক্র্যাঙ্ক পজিশন সেন্সার লাগানো আছে, তাহলে কখন ইনজেকশন হবে কি হবে ক্র্যাঙ্ক পজিশনের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ ভালভ টাইমিং ডায়াগ্রামটাকেও কিন্তু ওকে মাথায় রাখতে হচ্ছে, ক্র্যাঙ্ক পজিশনের উপরে ভালভ টাইমিং ডিপেন্ড করবে, তাহলে ওই যে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলটা বা ক্র্যাঙ্ক পজিশনটাকে চেঞ্জ করতে হবে, সেই মতো আমাকে ইনজেকশন করতে হবে, ভালভ খোলা বন্ধ করতে হবে। এই ধরনের অনেক আরো কত কি করতে হবে, নিয়ে আসবি যে ফাঁকা টাইমে 1 ঘন্টা নিয়ে আসবি, ঠিক করে দেবো সব। এত বড় বড় গুলি কেন? কোনটা কত বড় বড়? এত বড় এই একটা রিল। এই যে আমি বিষয়গুলো তোমাদের কাছে বলছিলাম যে কোন কোন সেন্সর থাকছে বা কি থাকছে, এইটা কিন্তু পুরোপুরি ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বিষয়। এবং আমরা এই সেন্সর গুলোকে যখনই দেখবো, ধরো আমি এখানে কিছু সেন্সরের নাম তোমাদেরকে বলছি কি কি সেন্সর থাকে। যেমন ধরো এখানে আছে এয়ার ফ্লো সেন্সর, এয়ার টেম্পারেচার সেন্সর, থ্রটল পজিশন সেন্সর, টেম্পারেচার সেন্সর, অক্সিজেন সেন্সর, আইডেল এয়ার কন্ট্রোল ভালভ আছে, ম্যাপ সেন্সর আছে, নক্স সেন্সর আছে, ইঞ্জিন স্পিড সেন্সর, ইঞ্জিন অয়েল সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর তার সঙ্গে ওটা মাল্টিপয়েন্ট সেন্সর। এই ধরনের সেন্সর যেগুলো আছে, এই সেন্সর গুলোর উপরে বেস করার পর তারপরে কিন্তু কি হবে না, ওখানে আমাদের যে তোমার ইনপুটটা যাবে, সেই ইনপুটের উপর বেস করে আমার কখন কোন ইনজেক্টরে কত অ্যামাউন্টের ডিজেল স্প্রে করতে হবে, কতক্ষণের জন্য স্প্রে করতে হবে, রেলে কত প্রেসার পাঠাতে হবে, পাম্পটা কোন স্পিডে চলবে, এই পুরো জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ হবে কার দ্বারা, ইসিইউ দ্বারা। অর্থাৎ আমি সেন্সার দিয়ে সেন্স করার পর অ্যাকচুয়েটার এখানে কোনটা কাজ করছে, স্প্রে হবে কখন, কত অ্যামাউন্ট, কতবার ধরে স্প্রে হবে, অর্থাৎ যে মাল্টি স্প্রেইং যে ব্যাপারটা বললাম সেটা কতক্ষণ ধরে হবে, এই ব্যাপারগুলো কে নিয়ন্ত্রণ করবে না, ইসিইউ। তাহলে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের কমন রেলটা যেমন একটা ইম্পর্টেন্ট বিষয়, তার সাথে সাথে এই যে টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করছে কে না, ইসিইউ বা ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। এটা কিন্তু একটা মেজর বিষয়, যেটা ছাড়া সিআরডিআই সিস্টেম কিন্তু রান করানো যাবে না। অর্থাৎ এই সিস্টেমটা ফুললি ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, অর্থাৎ এখানে ইলেকট্রনিক্সও যেমন থাকবে তার সাথে মেকানিক্যালও থাকবে। ইলেকট্রনিক্স পার্ট কোনগুলো না, যেগুলো আমার সেন্সার সেন্স করছে, এসে ওই কম্পিউটারাইজ যে প্রোগ্রামিং বক্স আছে সেখানে তারা সেন্স গুলো পাঠাচ্ছে, সেই সেন্সের উপর বেস করে ওই জায়গা থেকে আবার ইলেকট্রোমেকানিক্যাল যে ডিভাইস গুলো আছে, অর্থাৎ আমার যেখানে ইনজেক্টর আছে, এটা কি আছে, ইলেকট্রোমেকানিক্যাল। এখানে আমরা একটা সলিনয়েড ভালভ লাগিয়েছি, সেই সলিনয়েড সুইচের উপর বেস করে আমরা মাল্টিপল ফুয়েল ইনজেকশন করছি। আমি এখানে রেল প্রেসার সেন্সার লাগিয়েছি, আদার্স আরো অনেক ফিচার্স আছে যার উপর বেস করে কিন্তু আমার এই কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমটা আমরা অপারেট করে থাকি। এখন এই যে তোমাদেরকে একটা ওভারভিউ দিলাম সিআরডিআই সিস্টেম সম্বন্ধে, এটার অ্যাডভান্টেজ এবং বেনিফিট এটা আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে এখানে দেখো নোট করে দিচ্ছি যে অ্যাডভান্টেজ কি কি আছে না, ফুয়েল প্রেসার এভেলেবেল অন ডিমান্ড। যখন যেরকম ফুয়েল প্রেসার দরকার সেই ফুয়েল প্রেসারটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো, আমি তাকে যখন আমার যা ডিমান্ড হবে সেই ডিমান্ড অনুযায়ী এটা দিতে পারবো। এটা হলো 1 নাম্বার অ্যাডভান্টেজ, যেটা আগের সিস্টেমে ছিল না। সেকেন্ড হচ্ছে হায়ার ইনজেকশন প্রেসার অ্যান্ড ফাইনাল অ্যাটমাইজেশন অফ ফুয়েল। যত প্রেসার বেশি আমি দিতে পারবো ইনজেক্টরের মধ্যে, তত ফাইন পার্টিকেলে কিন্তু ডিজেলটাকে আমি ভাঙতে পারবো। তাহলে অ্যাটমাইজেশন হচ্ছিল, এখন কিন্তু আরো ফাইনাল অ্যাটমাইজেশন করতে পারছি, অর্থাৎ ডিজেলটা কমপ্লিটলি কম্বাশন হচ্ছে এবং প্রত্যেকটা অ্যাটমিক যে স্ট্রাকচার যেটাকে আমি ভেঙে দিচ্ছি ডিজেলটা, সেই ডিজেলটাকে আমি কিন্তু বার্ন করতে পারছি, কোনো রকম কোনো আনবার্ন থাকছে না, এবং ওখান থেকে ম্যাক্সিমাম হিট এনার্জিটাকে আমি নিতে পারছি, কোনো রকম কোনো হিট লস করার জায়গা এখানে নেই। থার্ড পয়েন্ট কি আছে, ইনজেকশন প্রেসার ক্রিয়েটেড ইন্ডিপেন্ডেন্ট টু ইঞ্জিন স্পিড। ইঞ্জিন স্পিডের সাথে এখানে ইনজেকশন প্রেসারের কোনো সম্পর্ক নেই, তো স্পিড বাড়লে ইঞ্জিন প্রেসার বাড়বে কোনো ব্যাপার নেই। আমি যখন চাইবো আমার যে হাই প্রেসার পাম্প যেটা আছে বা সিআরডিআই সিস্টেমে, আমি কিন্তু ইনস্ট্যান্টলি এখানে প্রেসার দিতে পারবো। অর্থাৎ ইঞ্জিন কি স্পিডে চলছে না চলছে সেটা দেখার দরকার নেই, রেল প্রেসার কিন্তু ইঞ্জিন স্পিডের উপর নির্ভর করে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর সবচেয়ে যেটা আমাদের এখানে আলোচনার বিষয়, অর্থাৎ এই কমন রেলের
যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার, সেটা হলো মাল্টিপল ইনজেকশন করতে পারি। মাল্টিপল ইনজেকশন পার সিলিন্ডার কম্বাসন আর পসিবল। আমি তোমাদেরকে এই ব্যাপারে যখন নজেল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা সিআইডিআই সিস্টেমের ক্ষেত্রে এই যে মাল্টি ইনজেকশনটা করে থাকি, এবং এটা সম্ভব হয় কেবলমাত্র ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যে ইনজেক্টর তার সাহায্য নিয়ে। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যাডভান্টেজ। নেক্সট আছে কি বেনিফিট। বেনিফিটের মধ্যে দেখো, রিডাকশন অফ ওভারঅল এক্সজস্ট এমিশন। যদি আমার ভালো কম্বাসন হয় তাহলে ওভারঅল এক্সজস্ট এমিশন যেটা থাকবে সেটা নিশ্চয়ই আরো একটু বেটার বেরোবে, ক্লিন বেরোবে, যেটা আমার পলিউশন করবে না। পার্টিকুলেট এমিশন যেটা থাকছে, রিডাকশন অফ পার্টিকুলেট এমিশন যেটা পিএম থাকছে, তাহলে পিএম এ বেশি হবে না। পার্টিকুলেট ম্যাটার যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমার পলিউশন করছিল সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি। থার্ড যে পয়েন্ট যেটা হচ্ছে রিডাকশন অফ নয়েজ এমিশন, অর্থাৎ আমি যখন এখানে মাল্টিপল ইনজেকশন করছি তখন কি হচ্ছে না, অ্যাট এ টাইমে যে ব্লাস্টিং, সেই ব্লাস্টিংটা কিন্তু হচ্ছে না। ফলে ইঞ্জিনটা কিন্তু অনেকটা কোয়াইট হয়ে যাচ্ছে, খুব শান্ত হয়ে যাচ্ছে। এখন তুমি যদি কোনো একটা মডার্ন ইঞ্জিনের কাছে যাও, যদি তুমি দেখো ওখানে ডিজেল ইঞ্জিন চলছে, ডিজেল ইঞ্জিন চলছে না পেট্রোল ইঞ্জিন চলছে, তুমি কিন্তু বুঝতে পারবে না। দুটোই এত শান্ত, একদম পুরো কোনো রকম কোনো নয়েজ নেই। সিআরডি একটা অদ্ভুত একটা ইঞ্জিন, যেটা একটা আমাদের একটা বিজ্ঞানের একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি একটা এমন একটা রেভলিউশন বলতে পারো, এমন একটা ফিচার্স আবিষ্কার করা হয়েছে যেখানে কিন্তু ডিজেল ইঞ্জিনকে চুপ করে দিয়ে গেছে। ডিজেল ইঞ্জিন যে এত শান্ত হতে পারে, বা তার কোনো ঝাঁকুনি থাকবে না, তার কোনো নকিং থাকবে না, তার কোনো আওয়াজ থাকবে না, এটা সম্ভব হচ্ছে কেবলমাত্র সিআরডিআই সিস্টেমের জন্য। মাল্টিপল ইনজেকশন করে দেওয়া হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার দেওয়া হচ্ছে, পুরোপুরি এটাকে ইলেকট্রনিক কন্ট্রোল করা হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তার সাথে সাথে এবার কি হবে না, ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি। অবশ্যই আমি একদম ফুল যদি যে ফুয়েলটাকে পাঠাচ্ছি সেটা যদি কমপ্লিটলি বার্ন হতে পারে, তাহলে ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি ইমপ্রুভ করবে। তার সাথে সাথে কি থাকছে না, হায়ার পারফরমেন্স। তাহলে ফুয়েল এফিসিয়েন্সি বাড়লেই কিন্তু আমার পারফরমেন্সটাও বাড়বে। তাহলে এই যে অ্যাডভান্টেজ, বেনিফিট এবং ওভারঅল তোমাদেরকে আমি আজকে সিআরডিআর সম্বন্ধে যেটা বললাম, আশা করি এই বিষয়টা তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমি কালকে আরো ডিটেলে এর ভেতরে যাব। তোমাদের কাছে এটা থাকবে, তোমরা নিমির যে বইটা আছে সেখানে সিআরডি সিস্টেমটা একটুখানি ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু কালকে যেটা আমি পড়াবো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যদি এটা একটা নতুন জিনিস, এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এটা তোমাদেরকে জানতেই হবে, এবং এটা তোমরা খুবই মানে ইজি ভাবে এটা বুঝতে পারবে। এখানে কোনো ঘাবড়ানোর কিছু নেই। আমি অল্প অল্প করে গল্প ছলে পুরো ব্যাপারটাকে বলছি। বলো যতটুকু আমি তোমাদেরকে বললাম, বোঝালাম, বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো আমি আবার কালকে যখন আবার পড়াবো তখন একটু দেখে নেবে, তোমরা বইটা তার আগে দেখো। কি সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বললেন না যে পাইপের মধ্যে স্যার প্রেসারটা স্যার কিভাবে চারটা সমানভাবে ভাগ হচ্ছে, ওটা স্যার কালকে যখন আমি ডিটেলে এর ডায়াগ্রামটা দেখাবো তখন এই ব্যাপারটা সম্বন্ধে আরো ডিটেলে বলে দেবো, ঠিক আছে? পুরো ব্যাপারটা তখন কিন্তু কালকে আরো ক্লিয়ার হয়ে যায়। আজকে অ্যাডভান্টেজ, বেনিফিট এবং টোটাল ওভারঅল সিস্টেমটা কিভাবে কাজ করছে এটা বুঝতে পেরেছো। ইসিইউ, ইসিএম, ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে টার্মগুলো ইউজ করলাম এগুলোকে একটু নোট করে রাখো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কিছু প্রশ্ন আছে?